আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে লড়াকু নারীরা এবার ছাত্র সংসদ নির্বাচনে। বাংলাদেশের নতুন রাজনৈতিক অভ্যুত্থানে ধারাবাহিকতায় রাজপথে যেমন ছাত্রীরাও সম্মুখ সারিতে ছিলেন, তেমনি নেতৃত্ব তৈরির আতুরঘর ডাকসুতেও এবার সরব তাদের পদচারণা। বিপিজিপিএস থেকে শুরু করে বিভিন্ন সম্পাদকীয় পদে লড়ছেন এক ঝাঁক নতুন এবং চেনা মুখ। তারা জানিয়েছে তারা নির্বাচনে জিততে পারলে নারীদের অধিকার নিয়ে কাজ করবে। এরপর জানাবো, দিল্লিতে শেখ হাসিনার জন্য রাজনৈতিক কার্যালয়। দিল্লিতে শেখ হাসিনার জন্য একটি রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং আগামীতে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যকে সামনে রেখে ভারতের ডিপ স্টেট তথা গোয়েন্দা সংস্থার পরিকল্পনা এবং সরাসরি তত্ত্বাবধানে এই রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হয়েছে বলে দিল্লি এবং কলকাতার কূটনৈতিক সূত্রগুলো আমার দেশকে নিশ্চিত করেছে। এদিকে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানে সরকারের কাছে গণভোটের দাবি জানাবে জামাত। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদানের লক্ষ্যে প্রেসিডেন্সিয়াল বা প্রোক্লেমেশন অথবা গণভোট অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানাবে বাংলাদেশ জামাত ইসলাম। এদিকে ব্যাংকক থেকে ফিরে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হলেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাতে ব্যাংকক থেকে চোখের ফলো আপ চিকিৎসা শেষে দেশে ফিরে অস্বস্তি অনুভব করলে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। জানাবো, বিএফআইউর প্রধানকে বাধ্যতামূলক ছুটিতে। বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণাধীন আর্থিক গোয়েন্দা সংস্থান বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইউর প্রধান এএফএম শাহিনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গভর্নর ডক্টর আহসান এইস মনসুর। এবং সর্বশেষ জানাবো, নাইজেরিয়ায় ফজর নামাজ আদায়কালে মসজিদে হামলা, ২৭ মুসল্লি নিহত। নাইজেরিয়ার ক্যাটসিনা রাজ্যে একটি মসজিদে ফজরের নামাজ আদায়কালে মুসল্লিদের উপর হামলা চালিয়েছে সশস্ত্র দস্যুরা। এতে ২৭ জন মুসল্লি নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকেই। দেশটির স্থানীয় গ্রাম প্রধান এবং হাসপাতালের এক কর্মকর্তার বরাত দিয়ে তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে লড়াকু নারীরা এবার ছাত্র সংসদ নির্বাচনে। বাংলাদেশের নতুন রাজনৈতিক অভ্যুত্থানের ধারাবাহিকতায় রাজপথে যেমন ছাত্রীরাও সম্মুখ সারিতে ছিলেন, তেমনি নেতৃত্ব তৈরির আতুরঘর ডাকসুতে এবার সরব তাদের প্রচারণা। বিপিজিপিএস থেকে শুরু করে বিভিন্ন সম্পাদকীয় পদে লড়াইয়ে নামছে এক ঝাঁক নতুন এবং চেনা মুখ। সাধারণ শিক্ষার্থী প্যানেল থেকে ভিপি পদে মনোনয়ন তুলেছে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক উমামা ফাতেমা। বাম সংগঠন সমর্থিত প্যানেল থেকে বিপির লড়াই আছেন তাসনিম আফরোজ ইমি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে গবেষণা এবং প্রকাশ সম্পাদক পদে দাঁড়িয়েছেন সানজিদ আহমেদ তন্মী। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আশরেফা খাতুন। অন্যদিকে শিবিরের সমর্থিত প্যানেল হয়ে মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনের সম্পাদক পদে মনোনয়ন তুলেছেন ফাতিমা তাসনিম জুমা। নারীরা জানিয়েছে নির্বাচনে বিজয় হলে তারা ছাত্রীদের আবাসন, স্যানিটেশন এবং নিরাপত্তা বিষয়ক সমস্যাগুলোতে অগ্রাধিকার দেবেন। ডাকসু সূত্র থেকে জানা গেছে বিকাল পর্যন্ত প্রায় 650 মনোনয়নপত্র জমা পড়েছে। তবে এর মধ্যে নারী প্রার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম। এ নিয়ে হতাশা প্রকাশ করেছে ছাত্রীদের অনেকেই। নারী প্রার্থীদের অভিযোগ, উৎসাহের বদলে তাদের নিয়ে চলছে সাইবার বুলিং। তবুও সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে
নির্বাচনী বৈতরণী পার হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তারা জানিয়েছে এবারের নির্বাচনে তারা জয়লাভ করলে তারা নারী শিক্ষার্থীদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দিল্লিতে শেখ হাসিনার জন্য রাজনৈতিক কার্যালয়। দিল্লিতে শেখ হাসিনার জন্য একটি রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং আগামীতে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে সামনে রেখে ভারতের ডিপ স্টেট তথা গোয়েন্দা সংস্থার পরিচালনা এবং সরাসরি তত্ত্বাবধানে এই রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হয়েছে বলে ঢাকা, দিল্লি এবং কলকাতার কূটনৈতিক সূত্রগুলো আমার দেশকে নিশ্চিত করেছে। দিল্লির এই পদক্ষেপকে বাংলাদেশের জন্য এক অশনি সংকেত বলে মন্তব্য করেছেন রাজনৈতিক ও আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা বলছেন এটা যুদ্ধ ঘোষণার শামিল। শেখ হাসিনার জন্য রাজনৈতিক কার্যালয় স্থাপন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এক ভয়াবহ হস্তক্ষেপ। দিল্লির আধিপত্যবাদী এই আগ্রাসন মোকাবেলায় সব রাজনৈতিক দল ও জনগণের ঐক্যের বিকল্প নেই। গত বছর জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেওয়া 1 বছর পর শেখ হাসিনার জন্য ভারতের পক্ষ থেকে এই রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হলো। এই রাজনৈতিক কার্যালয়কে শেখ হাসিনার সচিবালয় হিসেবে উল্লেখ করেছে ভারতীয় নীতি নির্ধারকরা। কূটনৈতিক সূত্রগুলো বলছে কঠোর নিরাপত্তার চাদরে মোড়া দিল্লির যে সুরক্ষিত ভবনে শেখ হাসিনা অবস্থান করছেন সেই ভবনেই তার জন্য সচিবালয় স্থাপন করা হয়েছে। আধুনিক কমিউনিকেশন ফ্যাসিলিটি সহ যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে এই সচিবালয়ে। শেখ হাসিনার পক্ষ থেকে বিভিন্ন অংশীজনের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ এবং বার্তা আদান প্রদানের জন্য দিল্লির প্রভাবশালী ব্যক্তিত্বরা সেখানে কাজ করছে। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানে সরকারের কাছে গণভোটের দাবি জামাতের। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদানের লক্ষ্যে প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন অথবা গণভোট অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। জামাত ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীরা যেভাবে তীব্র আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছিল সেই অনুযায়ী তাদের জন্য আমাদের অবশ্যই কাজ করতে হবে। তাদের সেই আন্দোলন সংগ্রামের কারণেই ফ্যাসিস্ট সরকার দেশ ছাড়তে বাধ্য হয়েছে। সুতরাং শিক্ষার্থীদের অবদানকে স্বীকৃতি স্বরূপ বা প্রোক্লেমেশন জারির মাধ্যমে তাদের সেটিকে বাস্তবায়ন করার জন্য এবং আইনি ভিত্তি দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কাজ করা হচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশ যেন একটি ভালো অবস্থানে যেতে পারে এবং শিক্ষার্থীরা যেন কোনো বিদ্রোহী হিসেবে আর এদেশে কখনোই তাদের যেন বিচারের আওতায় আনা না হয়। মূলত এসব কারণেই জামাতের পক্ষ থেকে এই প্রোক্লেমেশন জারির বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই জুলাই সনদ ঘোষণা করেছেন, তবে সেটি এখনো আইনি ভিত্তিতে বাস্তবায়িত হয়নি। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে যেন আগামীর বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। ব্যাংকক থেকে ফিরে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হলেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ব্যাংকক থেকে চোখের ফলো আপ চিকিৎসা শেষে দেশে ফিরে অস্বস্তি অনুভব করলে তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় থাইল্যান্ড থেকে ঢাকায় গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে অফিসে বৈঠকে ছিলেন রাত 11:30 পর্যন্ত। এরপর বাসায় গেলে তিনি অস্বস্তি অনুভব করেন। তখনই আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি জানান, তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান ফখরুলকে। রাত 1টায় অধ্যাপক ডক্টর NAM মোমেনুজ্জামানের অধীনে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে তিনি চিকিৎসার উদ্দেশ্যে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। সাইরুল কবির খান আরও জানান, রাত 2টা 20 অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন জানিয়েছে বিএনপির মহাসচিবের শারীরিক অবস্থা এখন ভালো আছে। মির্জা ফখরুল গতকাল চোখে ফলো আপ চিকিৎসা শেষে সন্ধ্যা 6টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে ব্যাংকক থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সঙ্গে তার সহধর্মিণী রাহাতারা বেগমও ফিরেছেন। গত 13 আগস্ট বিএনপির মহাসচিব ব্যাংককে যান। ব্যাংককে রুটনিন আই হসপিটালে চিকিৎসা নেন। এর আগে গত 14 মে ব্যাংককের হসপিটালে বিএনপির মহাসচিবের চোখের অস্ত্রোপচার করা হয়।